আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম রিশপা গল্প সিজন 2 পার্ট 1। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। 5 মিনিটের দূরত্ব, তাই কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে হাঁটতে লাগলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটাও থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রিশপা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা চাইলেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেকদিন ধরেই আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসার সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম। প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস, তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবুও একটু বাজিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেম করার সাহস কিভাবে হলো আপনার? আপনি জানেন আমার সাথে 2টা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকেই আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপর দিন ওই ছেলেগুলোর লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদের মেরে ফেলেছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি মজা করছেন তাই না? আমি যেন আপনাকে ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন। আমি একটু রাগি রাগি ভঙ্গিতে বললাম, ওই মিয়া, আপনি কি আমার বেয়াই লাগেন? মজা করবো কেন? বললাম যে আমার সাথে প্রেম করতে হলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন 2জন আপনার পেছনে ঘোরাঘুরি করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দিব নাকি বলেন? দিলাম কিন্তু। ছেলেটা কোনো মতে স্যান্ডেল নিয়ে উদুম দৌড়। আফা মাফ করে দেন বলে পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীরটা শীতল করে দিল। মনে হলো যেন আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইছিলাম, ঠিক তখন একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে কেমন এক অদ্ভুত আওয়াজে ডাকতে লাগলো। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎমায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সবসময় আমার মৃত্যু কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। আর ভূত প্রেত এসব বলতে কিছুই নেই। এগুলো শুধুই মানুষের মনে কল্পনা করা একটা জগৎ। বাস্তবে এই জগতের কোনো অস্তিত্ব নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি। বাকি 3 জন আমার সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার চেয়ে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে যেন ঘুম আমার উপর ক্রাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে গিয়েছি বলতে পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল আমার পেছন দিকে। সাদা পোশাক পরা 2জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশপা আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যে শব্দে আমার ঘুম ভেঙেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইরেন। তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। তার মানে টেবিলের উপর মাথা রেখে সারা রাত ঘুমিয়েছিলাম আমি। অ্যাম্বুলেন্সের শব্দ যেন থামছেই না। এত বিরক্ত হলাম যে বলে বোঝাতে পারবো না। শব্দটা আমাদের বিল্ডিং এর নিচ থেকে আসছে। আশ্চর্য ব্যাপার হলো আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তাদেরকে ক্রুক্ষেপ না করে ভাবতে লাগলাম, এত সকালে অ্যাম্বুলেন্স কেন বিল্ডিং এ? কেউ মরলো নাকি? বিরক্ত নিয়ে ভ্যালকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। দেখি সকাল সকাল অ্যাম্বুলেন্স কেন আসলো। ভ্যালকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষজন নেই। অ্যাম্বুলেন্সের সাইরেন এখনো বেজে চলেছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে 2জন সাদা পোশাক পরা মানুষ নামলো। আরে এমন 2জন লোককে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। একটু মাথা কাটাতেই মনে পড়লো কিছুক্ষণ আগে এমন 2জন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙলো আমার। এখানে আসলে কি হচ্ছে? আমি এক নজরে তাকিয়ে আছি সেদিকে। তারা 2জন গিয়ে গাড়ির পেছনের পার্টটা খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো, সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষও ছিল না। তারা লাশটা নামিয়ে 2জন লাশের পাশে দাঁড়ালো, মানে একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাশের মুখের উপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশটা আর কারো না, বরং আমার লাশ।
এটা কি করে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব সেই শক্তিটাও আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসলো এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি তার চোখে কোনো মনি ছিল না। সাদা ধবধবে চোখে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড় দিয়ে রুমে চলে আসলাম। আমার চিৎকারে বড় অপুরা ঘুম থেকে উঠে গেল। তারা হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ভ্যালকনির দিকে দেখালাম তাদের। তারা তিনজনই ভ্যালকনিতে গিয়ে দেখলো, বলল এখানে তো কিছুই নেই। আমিও দৌড়ে গিয়ে দেখলাম সত্যিই সেখানে কিছুই নেই, না অ্যাম্বুলেন্স না কোনো মানুষ। তাহলে একটু আগে কি দেখলাম আমি? এটা কি আমার মনের ভুল? সারাদিন সকালের ঘটনাটা নিয়ে ভাবলাম, কিছুই মেলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি। এমনটাও হতে পারে নাকি? সেদিন আর কোচিংয়ে গেলাম না। বিকেলবেলা ছাদে গিয়ে আনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসলো। আমি হাত নাড়ালাম না। প্রজাপতি আমার খুব ভালো লাগে, আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত। কিন্তু হাতে কেমন যেন ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগলো। আমি আঙুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট ফুল গাছের উপর বসলো। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলা ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়লে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। আবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে। কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতে কালো একটা দাগ বসে গেছে, ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল। আমি হাত দিয়ে মুড়িয়ে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু সেটা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, ওই দাগ কখনোই মুছবে না। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে এইমাত্রই তো কেউ কথা বললো। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না, তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে কে তুমি? কোনো জবাব এলো না। আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচন্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখা খুব মায়াবী চেহারার একটা মেয়ে, আমার চেয়ে বয়সে ছোটই হবে। তাই জিজ্ঞেস করলাম, কে তুমি? আগে তো কোনোদিন এখানে দেখিনি তোমাকে। মেয়েটা খুব সুন্দর করে বলল, আমি রিশফা। আমি বললাম, তুমি রিশফা মানে? তাহলে আমি কে? আমার নামও তো রিশফা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিশফা হতে হবে এমনটা না, আরো অনেক মেয়ের নামই রিশফা হতে পারে। হ্যাঁ তা ঠিক, তার মানে আমাদের দুজনের নামই রিশফা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি। এবার মেয়েটার মুখটা কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিং এর উপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবত আমি এই হোস্টেলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল, আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যায় থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়, কিন্তু কিভাবে যেন এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বের হতে পারছি, আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলো কেমন অদ্ভুত কথা, মানে তুমি জানোই না কিভাবে এই হোস্টেলে এসে পৌঁছালে? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলে না, আর আজ থেকে আমি আপনার শরীরেই থাকবো যতদিন আমি মুক্তির পথ খুঁজে না পাই। আপনি আমাকে সাহায্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা। এই সত্যি করে বলো, কোথা থেকে আসছো তুমি? না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়েও পারলাম না। মনে হলো যেন সে একটা আলো। আমার হাত ভেদ করে এসে পড়ে গেল। চোখের সামনে 3 তলা ছাদ থেকে মেয়েটা পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সেই মানুষটা আবার আমার সামনে কিভাবে এলো? আমি আবার নিচে তাকালাম। সেখানে মেয়েটার দেহটা পড়েছিল না। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না। তার মানে মেয়েটা যা বলছে সত্যিই বলছে। সে কোনো মানুষ না। মেয়েটা এখনো আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমাকে ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি। আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা তাহলে তুমিই ঘটিয়েছো? সে বলল, হ্যাঁ আপু, আমিই করিয়েছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরই বেছে নিলে তুমি? শুধুমাত্র নামের মিল থাকার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? সে বলল, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তা করবেন, আর এসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে আমাকে তো ছেড়ে দিবে তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন।
সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং ওঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমের ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে, এসে আমাকে জানাবেন। আমি এখনো জানি না আমি এই হোস্টেলে কেন বন্দী হয়ে আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তির পথ খুঁজে পাবো। আমি বললাম, ওই বিল্ডিংয়ে দিনের বেলাতেই কেউ যায় না ভয়, আর আমি সন্ধ্যাবেলা যাবো কিভাবে? কাল দিনের বেলা গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলেছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানাবেন। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে যাচ্ছি। এমন ধমক দেওয়ার কি দরকার? এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে ও আমার কোনো ক্ষতি করবে না। আমি পুরোনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতে তো হবেই, না হলে আবার রিশফা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারিদিক থেকে বিভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না, ভরসা শুধু মোবাইলের ছোট্ট একটা লাইট। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন দিয়ে দৌড়ে চলে গেল। আমি চমকে গিয়ে পেছনে তাকালাম, কাউকে দেখলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিশফা দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্যই এখানে এসেছি। অবশেষে 4 নাম্বার রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল, হালকা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। লাইটের টিম আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতরে কি আছে। ধীরে ধীরে আলমারির কপাটটা টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারদিক ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে, এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা রিশফার মৃতদেহ। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পেছনে তাকালাম। আমি পুরনো বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে রুমে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে নাক মুখে তাড়াহুড়া করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এতটা ভয় আমি কখনোই পাইনি। আমার চোখে এখনো স্পষ্ট ভয় ফুটে আছে। আরে, আমি এখানে কি করছি? রিশফা তো আমাকে ছাদে দেখা করতে বলেছিল। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে ছাদের দিকে গেলাম। রুমের এক আপু খেয়াল করে বলল, রিশফা কি হয়েছে তোমার? এত আতঙ্কিত কেন তুমি? কোনো সমস্যা? আমি কোনো জবাব না দিয়ে সোজা ছাদে চলে এলাম। ফিসফিস করে ডাকতে লাগলাম, রিশফা, এই রিশফা, কোথায় তুমি? আমি এসেছি। কোনো সাড়া শব্দ নেই। আকাশে রুটির মতো গোল চাঁদ, যদিও আমার বানানো রুটি গোল হয় না, চায়নার মানচিত্রের মতো হয়। আজ ভরা পূর্ণিমা, দিনের আলোর মতো আজকের রাতটা। এমন রাত আগে কখনো দেখিনি। কিন্তু রিশফা গেল কোথায়? হঠাৎ কানে এলো কেউ গুনগুন করে গান গাইছে। এটা একটা পুরুষ কণ্ঠ। মহিলা হোস্টেলে পুরুষ মানুষ আসবে কিভাবে? আমি তার কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। শব্দটা পানির ট্যাঙ্কের পেছন থেকে আসছে। আমি ধীর পায়ে সেদিকে গেলাম। রিশফা আমাকে আবার ভয় দেখানোর জন্য এটা করছে না তো? কিন্তু আমাকে ভয় দেখাবে কেন? পানির ট্যাঙ্কের কাছে যাওয়ার সাথে সাথে গানটা থেমে গেল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। আমার পেছনে একটা শব্দ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম একটা ফুলের টব ঠিক আমার বরাবর উড়ে আসছে। আমি তাড়াতাড়ি সরে গেলাম অন্যদিকে। বুঝতে পারলাম এটা রিশফা না। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। আমি এক দৌড় দিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটা কালো বিড়াল এসে আমার সামনে লাফ দিয়ে পড়লো। আমি থমকে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। বিড়ালের চোখ দুটো ঝলমল করে জ্বলছিল। হঠাৎ বিড়ালটা রাগী ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠতেও পারছিলাম না, হয়তো পাটা মুচকে গিয়েছে। আমি কুকড়ে কুকড়ে উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ বিড়ালটা থেমে গেল। আমার পেছন দিকে তাকিয়ে কয়েকবার অদ্ভুত ডাক দিয়ে দৌড়ে চলে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম রিশফা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ছাদের রেলিংয়ে হেলাং দিয়ে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলে তুমি? এই বিড়ালকে আমি আগেও দেখেছিলাম সেদিন রাস্তায়। আমাকে ভয় দেখাতেই কি তুমি এটা করলে? রিশফা বলল, সে ওই পুরনো বিল্ডিং থেকে আপনার সাথে এসেছে। সেখানে কিছু তো একটা হচ্ছে। আচ্ছা, আপনি সেখানে কি দেখলেন 4 নাম্বার রুমে? আমি সেখানে তোমার মৃতদেহ দেখেছি, আলমারির ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো। তোমার চোখ দুটো খোলা ছিল। রিশফা অনেকটা অবাক হয়ে বলল, আমি যা ভেবেছিলাম তাই হলো। কেউ কবর থেকে আমার মৃতদেহ উঠিয়ে এনেছে এই হোস্টেলে। এই জন্যই আমি এখানে আটকা পড়ে গিয়েছি। যে এটা করেছে সে চায় না আমি মুক্তি পাই, আর এই জন্যই আমি ওই পুরনো বিল্ডিংয়ে ঢুকতে পারছি না। যেহেতু সেখানে আমার শরীর আছে, অবশ্যই সেখানে অন্য কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আপনি কি তার মুখোমুখি হয়েছিলেন? সে আপনাকে আসতে দিল? রিশফাকে বললাম, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, সেখানে কেউ ছিল। আমি যখন তোমার মৃতদেহ আবিষ্কার করলাম আলমারিতে, তখন পেছনে কারো উপস্থিতি টের পেলাম। আমি সাথে সাথে পিছনে ফিরলাম এবং দেখলাম একটা ছেলে লাল চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারেও তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি অনেকটা ভয় পেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমি তাকে কিছু বলবো সেটা শক্তিও ছিল না। ছেলেটা কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস? তুই কি মরতে চাস? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এমনি ঘুরতে ঘুরতে ঢুকে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি এখনই, আর কোনোদিন এখানে আসবো না, আর এখানে যা দেখেছি তা কাউকে বলবো না। এরপর ছেলেটা বলল, চলে যা এখান থেকে, পেছনে ফিরে তাকাবি না, আর কেউ যদি এই বিষয়ে জানে তাহলে আমি তোকে মেরে ফেলবো। তারপর আমি তাকে পাশ কাটিয়ে উল্টে পাল্টে দৌড়ে চলে এসেছি। সে চাইলে আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। রিশফা সব শুনে বলল, ছেলেটা দেখতে কেমন ছিল তার কিছু বর্ণনা দিন আমাকে। অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি, তবে মোবাইলের লাইটে যা দেখেছি তা হলো ছেলেটার চুল বড় ছিল, গলায় একটা কাটা দাগ
দাগ ছিল, মনে হচ্ছিল যেন কেউ তার গলা কেটে ফেলেছে। রিশফা একটু চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলে হাত বুলাতে বুলাতে বলল, এটা আবির ছিল, গালিব স্যারের বন্ধু। তার মানে কি আবির এসব কিছুর পেছনে? আবির কেন এমনটা করতে যাবে? সেও তো আমার সাথে মুক্তি হতে চেয়েছিল। রিশফা এক ঝটকায় আমার সামনে এসে বলল, আপনি আগামীকাল আবার ওই বিল্ডিং এ যাবেন। সে যেহেতু আপনাকে মারেনি তার মানে আপনাকে সে মারবে না, ভয় দেখাবে। কি বলছো এসব? কোনো রকম জান নিয়ে দৌড়ে পালিয়ে এসেছি, আবার গেলে সে আমাকে ছাড়বে না। আর কে এই আবির? সে তোমার মৃতদেহ কেন পাহারা দিচ্ছে? রিশফা বলল, আপনাকে এবার যেতে বলেছি মানে যেতেই হবে। আবিরকে আমিই মেরেছিলাম, আর সে এখানে কি করছে? আমার মৃতদেহ এখানে কেন? সেই উত্তর খুঁজতেই আপনাকে আবার যেতে হবে। আগামীকাল ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগেই সেখানে যাবেন। ঠিক আছে বলে মুখ বাঁকিয়ে চলে আসতে লাগলাম। তখনই মনে পড়লো আমার তো পা মুচকে গিয়েছে, তাই ব্যথার চেয়ে একটু বেশি অভিনয় করে আবার পড়ে গেলাম ঠাস করে। রিশফাকে বললাম, আমার তো পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছি না, কাল মনে হয় যেতে পারবো না। রিশফা আমার কাছে এসে পা ধরে ছটকা টান মারলো। আমার মনে হলো যেন পা ছিঁড়ে গিয়েছে। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। রিশফা বলল, এত অভিনয় করার দরকার নেই, পা ঠিক হয়ে গেছে। আমি পা নাড়িয়ে দেখলাম কোনো ব্যথা নেই। আমি ঠাস করে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে তাহলে কাল সকালে যাচ্ছি, আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা তখন। রুমের সবাই ঘুম। আমি যখন ঘুমাতে যাব তখন দেখলাম সেই আপুটা তার বেড থেকে আমার দিকে তাকিয়ে আছে, যে আমাকে জিজ্ঞেস করেছিল কোনো সমস্যা কিনা। আপুর নাম ছিল আলিসা। আমি বললাম, আলিসা আপু এখনো ঘুমাননি? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আলিসা আপু কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। আমিও তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে চলে গেলাম পুরনো বিল্ডিং এ। আমি জানি না এমন সাহসী কিভাবে হয়ে গেলাম। আগে তো রাতে ওয়াশরুমে যেতেও ভয় লাগতো। আমি ধীরে ধীরে 4 নম্বর রুমে গেলাম। জানি না কি করতে হবে। আমি আলমারিটার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে জোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেললো। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আমার মাথাটা ঝিম ধরে গেল। একটু স্বাভাবিক হয়ে দেখলাম ছেলেটা দাঁড়িয়ে আছে আলমারির সামনে। ছেলেটা চেঁচিয়ে উঠে বলল, তোকে তো নিষেধ করেছিলাম এখানে আসতে, আবার কেন এসেছিস? এখন তোকে আমি মেরে ফেলবো। আমাকে এখানে রিশফা পাঠিয়েছে। রিশফার মৃতদেহ এখানে কিভাবে এলো? আর আপনি কেন এটা পাহারা দিচ্ছেন? এসব প্রশ্নের উত্তর জানতে চাই রিশফা। এবার ছেলেটা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, তোকে আজ মারবো না। রিশফাকে গিয়ে বল সে চাইলেও আর কখনোই মুক্ত হতে পারবে না। ও কি ভেবেছিল ডোরিয়া ওকে এমনি ছেড়ে দিবে? সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য। প্রস্তুত থাকতে বল। আমি উঠে যেতে যেতে বললাম, রিশফা সবকিছুর জন্য প্রস্তুত আছে, আমি আবার আসবো। তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ছাদে গিয়ে রিশফাকে ডাকলাম। রিশফা ঠিক আমার পেছন থেকে সাড়া দিল। আমি রিশফাকে এসব খুলে বললাম। আবির আসলে কি করতে চায় তা এখনো জানি না। আর সে ডোরিয়া নামের একজনের কথা বলল। রিশফা বলল, যা ভেবেছিলাম তার চেয়ে বড় রহস্য এটা। আমাদের একজনকে দরকার হবে, গালিব স্যার। সে ছাড়া ডোরিয়ার মুখোমুখি হওয়ার সাহস কারো নেই। আমি বললাম, সে কোথায় থাকে? আমি কি গিয়ে তাকে নিয়ে আসবো? রিশফা বলল, তাকে আনতে যাওয়া লাগবে না, সে নিজেই আসবে। আপনি কল করে তাকে আসতে বলবেন, আমার সাহায্য চাই। আর আপনিও তাকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সিনিয়র। তারপর রিশফা একটা ফোন নাম্বার বলল। আমি ফোন দিলাম, কিন্তু সে কেটে দিল। আবার কল দিলে সে রিসিভ করে বলল, কে? স্যার, আমি রিশফা, আমাকে সাহায্য করেন প্লিজ। রিশফা, তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সব সময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম, স্যার আপনি যা রিশফা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে। এই মুহূর্তে আপনাকে খুব দরকার। রিশফা বিপদে পড়েছে। হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম, এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল, ঠিক আছে, আমি এখনই আসছি। হোস্টেলের সামনে এসে কল দিচ্ছি। আমি ফোন রেখে ফাজলামো করে রিশফাকে বললাম, বাহ, এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনোই হারাতে দিত না। সে হয়তো তোমাকে ভালোবাসে। রিশফা বলল, কি যে বলেন না আপু, তবে ওনাকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, এসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে তো মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সে না আসা পর্যন্ত আমরা এখন কি করব? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিশফা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারলাম না। হঠাৎ রিশফা বলল, আপু আমার কেমন যেন লাগছে। তাকিয়ে দেখলাম রিশফা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে রিশফাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে অস্পর্শনীয় আলোর মতো। আমি বললাম, রিশফা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? রিশফা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সবকিছু বলবেন। এটা বলে রিশফা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি রুমে চলে আসলাম, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সে আলিসা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি হলো আপু? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আলিসা আপু খুব রাগী দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আলিসা আপু এসব কিভাবে জানলো? আমি কিছু না বুঝার ভান করে বললাম, কি বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভেবেছিলাম তুই ভুল করে চলে গিয়েছিস, তাই ছেড়ে দিয়েছি কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিশফাকে অনুসরণ
করা বন্ধ কর, না হলে ওর সাথে তুইও ধ্বংস হয়ে যাবি। এই বলে এসে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আলিসা আপু এগুলো জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝেই আমার ফোন বেজে উঠলো। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়? আর কতক্ষণ লাগবে আসতে? স্যার বলল, আমি তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসি দিয়ে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক না তাকিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ দেখলাম একটা প্রাইভেট কার এসে আমার সামনে এসে কষে ব্রেক করলো। আমি চোখ বন্ধ করে কান চেপে ধরে জোরে চিৎকার দিলাম। একটুর জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে আসছেন কেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তারা আছে আমার, আর এমনিতেও দোষটা আমারই। আমি এদিক ওদিক না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, রিশফা কোথায়? তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। উনি খুবই চিন্তিত হয়ে পড়লেন সব শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিশফাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমার লুকিয়ে প্রবেশ করতে হবে। ওই পুরনো বিল্ডিং এ যেতে হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান দিয়ে প্রবেশ করবেন, কেউ দেখবে না। স্যার বলল, ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলেছিল সে ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছি কিন্তু সুইচ অফ বলছে বারবার। আসছে না কেন এখনো সে? এদিকে আমার একটু ভয় লাগা শুরু হলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশে আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কিনা। যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ আসছিল, তাই একটু চিন্তিত ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। স্যার বলল, আচ্ছা আপনার নামও রিশফা, ওই রিশফার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনাদের চেহারাও একটু একটু মিলে। আমি বললাম, না, আমাদের শুধু নামেই মিল। তবে রিশফাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি। সে বলল, আস্তে আস্তে সব জানতে পারবো, দেখি কি জানতে পারি। আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। স্যার বলল, না না, আমি বিবাহিত মহিলাদের আপনি করেই বলি। আরে আপনাকে কে বললো আমি বিবাহিত মহিলা? আমার কি এখনো বিয়ে করার বয়স হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আপনার এখনো বিয়ে হয়নি, কিন্তু তবুও আপনাকে তুমি করে বলতে পারবো না। জামাই নেই তো কি হয়েছে, বয়ফ্রেন্ড তো আছে, সেদিক দিয়ে আমি আপনার জুনিয়র, কারণ আমি সিঙ্গেল। আরে স্যার, আমার বয়ফ্রেন্ডও নাই, আমি পিওর সিঙ্গেল, আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা এখন চলো তাহলে রিশফাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে রিশফা এখন কোথায় আছে। আমরা দুইজনই 4 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্যারকে বললাম, এই রুমের আলমারিতে রিশফার মৃতদেহ দেখেছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ করে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিক সেদিক তাকাচ্ছি। আমারও কেমন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কপারটা ধরে জোরে টান দিল। এবার দেখলাম সেখানে কিছুই ছিল না। আরে রিশফার মৃতদেহ তো এখানেই রেখেছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গায় এখন আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিসফিস করে বলল, সে চায় আমরা এই জায়গা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গায় রিশফাকে খুঁজে পাবো আমরা, তাই এখানেই আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, রিশফা ঠিকই বলেছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তেও মজা করতে পারেন। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো একটা বেড়াল 4 নাম্বার রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। এরপরই স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথাটা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়। তুই খুব ভালো করে জানিস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পেছন দিক থেকে কেউ বলল, তাহলে তুইও চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথে এই পেছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডোরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করেছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সে সাহস হবে নাকি? একটু ভেবে দেখ, ফালতু কথা বাদ দে এখন, অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে। আগে বল রিশফা কোথায়? আজ সকাল অবধি রিশফা মেয়েটার সামনে ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিশফা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটার বারবার আসার কারণে রিশফাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু
হিসাবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াস না। এবার ডোরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য। আবার দেখা হবে আমাদের। চলো রিশফা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথায় পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো সেখান থেকে। আমিও তার সাথে সাথে বের হয়ে এলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বললো না। স্যার বলল সে যা বলেছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিশফার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি। এখন কথা হলো আবির তো মৃত, এসব কিছু ওর একার পক্ষে করা সম্ভব না। ওর পিছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার, তেমন কিছু তো নেই। তবে আমার রুমে একটা বড় আপু আছে, তার নাম আলিসা। সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকিও দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিসা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে। সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিসা, কারণ আলিসা আবিরের বড় বোন। আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আলিসা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্যই সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আলিসা আপুই এই সব কিছুর পেছনে? স্যার বলল, সব কিছুর পেছনে বললে ভুল হবে। আলিসা আপু এই রহস্যের একটা অংশ মাত্র। সবকিছুর পেছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে আর আলিসা আপুর সামনে এমনভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিশফা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে। তাহলে রিশফাকে আমাদের কষ্ট করে খুঁজতে হবে না, আলিসা আপুই নিয়ে যাবে আমাদের রিশফার কাছে। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আলিসা আপু তোমার কথার ফাঁদে পড়লেই বের হবে। আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনিতেও আমি বাসায় বন্দী হয়ে বেশিক্ষণ থাকি না। বাইরের জগৎটা আমার ভালো লাগে, কারণ আমার মামা বলেছিল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছেন। স্যার বলল, আমার মা ওনাকে ভাই মানে, সেই হিসেবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলে চলে আসলাম হোস্টেলে। স্যার দেয়াল টপকে বাইরে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপু বই পড়ছে, আর আনিসা আপু জানলার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার কাছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আলিসা আপুকে কিভাবে ভরকে দেওয়া যায়। ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইট নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম, কিন্তু খুলছে না সেটা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ অনেক কাজ করে ক্লান্ত হলে করে। আমি পেছনে তাকানোর সাহস করলাম না। আরো কয়েকবার দরজায় বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খুলেন। কারো কোনো সারা শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছনে জোরে চালিয়ে দিলাম। এ কি, সেখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড় চেপে ধরে ফেললো। আমি এদিক ওদিক তাকাতে পারছি না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। হাত স্পর্শ করে বুঝতে পারলাম এটা এক লোমহর্ষ খসখসে হাত। সামনেই পানির বালতি ছিল। সে আমার মাথাটা পানির বালতিতে চেপে ধরলো। এরপর আপনা আপনি পানির কল চালু হয়ে গেল। বালতিটা ধীরে ধীরে পানিটা ভরপুর হতে লাগলো। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখনও আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরেও তুই এসবে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এটা তোর জন্য শেষ সতর্কবার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো টুকরো করে ফেলবো। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আরেকটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে, আর আলিসা আপু এখনো জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো কিছুই টের পায়নি। আমি ঠিক করলাম এসব থেকে নিজেকে গুটিয়ে নিব। শুধু শুধু অন্যের জন্য নিজের জীবন কেন দিব? আমি যা হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম, পরের বার আমাকে মেরে ফেলবে, কিন্তু শেষ একটা সাহায্য করে দেই। আলিসা আপুকে একটু ভরকে দেওয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নিবে। আমি শুধু শুধু ফোনটা কানে নিয়ে বললাম, হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন নিশফা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানলার কাছে আলিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারলে আমাকে চিবিয়ে খেয়ে নিত। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানে গাছের কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে আমাকে দেখেই এগিয়ে আসলো এবং বলল, তুমি কি তাকে ভরকে দিতে পেরেছো? আমি বললাম, হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি বের হবেন হোস্টেল থেকে। আরেকটা কথা, আমি আর এসবে নেই। এখন যা করার আপনি করেন। আমাকে একটু আগে কেউ প্রায় মেরেই ফেলেছিল। আমি এমন কারোর জন্য জীবন কেন দিব যাকে আমি চিনি না? আর আপনার মতো সাহসও আমার নেই। তাই আমি এখানেই এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বললেন? আপনি বলতে চাচ্ছেন রিশফা আমার আপন কেউ? স্যার বলল, হ্যাঁ এটাই। একটু আগে রিশফা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিশফা ডোরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলেছে। সে আমাকে একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিশফার সম্পর্কের ব্যাপারে।
আপাতত এতটুকু জেনে রাখো, রিশফার সাথে শুধু নামের মিলের কারণে রিশফা তোমার কাছে সাহায্য চাইনি। আমি বললাম আপনি মিথ্যা বলছেন এসব, আমাকে আপনার সাথে আসার জন্য। রিশফার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, তাকে আমি কখনোই দেখিনি। স্যার বলল সব প্রশ্নের উত্তরই জানতে পারবে। ওই যে আলিসা আপু বের হয়েছে, আমাদের তাকে ধরতে হবে, তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে। আমি জেনার কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলে তাহলে স্যারের খবর আছে। আমরা চুপি চুপি আলিসা আপুকে অনুসরণ করতে লাগলাম। উনি অনেক দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তাকে অনুসরণ করতে করতে শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম। তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ বেয়ে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান, নীরবতায় ঘেরা। গালিব স্যার বলল আলিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আলিসা আপু বলে ডাক দিলাম পেছন থেকে। আলিসা আপু চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশফার খোঁজ জানতে চাও? সেটা কখনো হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, আপনিও আমাকে চিনেন। এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে জড়িয়ে ফেললেন নিজেকে? আলিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশফাকে মুক্ত করার জন্য ব্যস্ত হয়েছিলে তখন একদিন আবির আমার কাছে আসে। আমি তখনও জানি না আবির মারা গিয়েছে। আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গেলে আমাকে থামিয়ে দিয়ে সব খুলে বলল আবির। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইটার মৃত্যুর কথা শুনে। আমরা ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হয়ে চলে যেতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে, কিন্তু রিশফা মুক্ত হয়ে গেলে আবিরও অমুক্ত হয়ে যেত সেদিন। তাই আবিরই ডোরিয়াকে তো আমাদের প্ল্যান সম্পর্কে জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে আবিরের কারণে এসব হয়েছে, কিন্তু আমি তো আমার কাজ করে ফেলেছিলাম। রিশফাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করেছিলাম, তারপরও এমনটা কেন হলো? আলিসা আপু বলল, আবির জানতো তুমি কোনো না কোনো ভাবে এই কাজে সফল হবেই, তাই সে অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলেছিল রিশফার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। রিশফার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলে সে চাইলেও আর কখনোই মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করেছিলাম সেদিন। আমার ভাইটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অন্তত মরার পর একটু ভালো থাকুক। আলিসা আপু আপনি যেটা করছেন এটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পর এই পৃথিবীতে থাকা যায় না, এটা অন্যায়, অনেক বড় ভুল করছেন আপনি। আলিসা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি, আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর তোমরাও বাঁচতে চাইলে রিশফাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা একটা কথা বলে যান আপু, রিশফা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে, তার মৃতদেহ এখনো তাজা কিভাবে? আলিসা আপু বলল, ডোরিয়া রিশফার মৃতদেহ কখনো পচতে দিবে না, কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আলিসা আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলেও আপনি এখনো আমাকে চেনেননি আপু, তবে চিনবেন আপনিও, সময় হোক। আমি বললাম, আমরা তো জানতেই পারলাম না রিশফা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। স্যার বলল, সেটা আর জানার দরকার নেই। রিশফা তখন এসে আমাকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে পাবো আমরা। তবে তার আগে আমাদের রিশফার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে। সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিশফা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনো রিশফার ভয়ঙ্কর রূপ দেখোনি, আমি দেখেছি। সেই ভয়ঙ্কর রিশফাকে ফিরিয়ে আনতে হবে। এখন চলো। আমি রাগী হয়ে বললাম, আমি যাব না। আমি বলেছিলাম এসবে আর নিজেকে জড়াতে চাই না, কিন্তু আপনি বললেন রিশফা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তে বলেন রিশফার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না, সে তোমার আপন মায়ের পেটের ছোট বোন। না, এটা হতে পারে না। রিশফা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। স্যার বলল, দেখো আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, শুধু মাঝে মাঝে সত্য গোপন করেছি, কিন্তু এটা সত্য কথা। রিশফা তোমারই ছোট বোন। তোমাদের দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখেছো বা তার কবর কোথায় সেটা দেখেছো? না স্যার, আমি তখন খুব ছোট। বাবার মুখে শুনেছি মা মারা গিয়েছে, আর এতদিন আমি সেটাই জেনে আসছিলাম। তোমার বাবা আর মায়ের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ির কেউ সেটা মেনে নেয়নি। বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচারের মাত্রা ততই বাড়ছিল। এসব নিয়ে তোমার বাবার সাথে তোমার মায়ের প্রতিদিন কথা কাটাকাটি হতেই থাকে। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচারে তার কিছুই আসতে যেত না। অবশেষে বছর না ঘুরতেই তাদের কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। নাম রাখা হলো রিশফা। সেটাই ছিলে তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার তাকে সবাই ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পরেও তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো। তোমার বাবা তখন সম্পূর্ণ একজন আলাদা মানুষ। তোমার বয়স তখন 1.5 মাস হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল।
তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অনেক কান্নাকাটি করেও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেদিন। তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো, কিন্তু তোমাকে রেখে দিল তারা তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরেছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত, কিন্তু তারা দেয়নি। তোমার মাকে সেদিন খালি হাতেই বের করে দেওয়া হয়েছিল। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখে গালিব স্যারের দিকে তাকিয়ে আছি, বুক ফেটে কান্না পাচ্ছি আমার। হিসকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? স্যার আবার বলতে শুরু করলো, তারপর তোমার মা তার বাবার বাড়ি চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি সেদিন, বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা। তোমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একবার তার বাবাকে কাঁদিয়েছে, অন্তত এবার তার বাবার মুখে হাসি ফুটুক এই ভেবে রাজি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটি বারের জন্যও দেখতে দেয়নি, বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মা তার ওই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রিশফা রাখে, তাতে অন্তত এটা মনে হবে রিশফা তার সাথেই আছে। সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত, কিন্তু দেখো সৃষ্টিকর্তার কি অপর খেলা, সে তার সেই মেয়েকেও হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সে রিশফাকে হারানোর কষ্টেই। রিশফা তোমার পর না, তোমারই ছোট বোন, তোমরা এক মায়েরই মেয়ে। আমি হাউমাউ করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পর এসে দেখা দিয়েছে। যে মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি সেই মা বেঁচে ছিল এতদিন। আমি কেন এসব আগে জানলাম না? গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জেনেছো, এবার হোস্টেলে চলে যাও, নিজেকে আর ক্লান্ত করো না, বাকিটা আমি সামলাতে পারবো। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে, আর আমি গিয়ে আরাম করব? আমিও আপনার সাথে আসবো, আমি আমার বোনের জন্য সব করব। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগেও তো বলেছিলে অপরিচিত কারোর জন্য নিজেকে বিপদে ফেলতে পারবে না। তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। যখন জানতে পারলে রিশফা তোমার বোন, তখনই দৌড়া উঠলে পড়ছে। আমি তো রিশফার কেউ না, রিশফার সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি। কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়া প্রত্যেকটা মানুষই আমার আপনজন, আর এটাই আমার ধর্ম, এটাই মানব ধর্ম। এখন যাও তুমি, আমি একাই পারবো, আমার কাউকে দরকার নেই। আমি স্যারের পায়ে পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আজ থেকে আমার ধর্ম মানব ধর্ম, বিপদে পড়া কাউকে আমি আর পর ভাববো না। প্লিজ আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। স্যার আমাকে উঠিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার কান্না থামাও। কাঁদলে তোমাকে সাতচুনের বড় খালার ভাতিজির মতো লাগে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, স্যার আপনি পারেনও বটে, চলেন চলেন, রিশফা আমাদের অপেক্ষায়। রিশফার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পেছনে। আনিসা আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার কবরটা আগের মতো করে দিয়েছে। একটা মেয়ে হয়েও এত কঠিন একটা কাজ কিভাবে করলো সে মাথায় আসছে না। কবরের পাশে ছোট্ট একটা নালা, এখানেই রিশফাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারকেল গাছটা বড় দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে, গাছের মাথায় তাবিজ রাখা। এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারকেল গাছের সামনে গিয়ে দুইজনের দিকে তাকালাম। আমি বললাম, তাকিয়ে আছেন কেন স্যার? গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। স্যার বলল, হ্যাঁ উঠবো, তবে একটা সমস্যা আছে। আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার এখন মজা না করে তাড়াতাড়ি গাছে ওঠেন, দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। প্রায় সকাল হয়ে এসেছে, লোকজনের আনাগোনা শুরু হলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ। এই বলে স্যার গাছে উঠতে যাবে এমন সময় নালার পানিতে কিছু একটা পড়ার শব্দ হলো। আমরা তাকিয়ে দেখলাম নালার পানি এখনো দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, তেমন কিছু চোখে পড়লো না। হঠাৎ পানি থেকে লতাপাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যেই আমার পায়ে পেঁচিয়ে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো। গালিব স্যার খপ করে আমার হাত ধরে ফেললো, কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না, আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে। তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবে না, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো। স্যারের কথা মতো লতাগুলো কাটতে লাগলাম। এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম। স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়েই নিত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজটা নিয়ে আসছি। গালিব স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের ওপরে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, স্যারের কোনো সারা শব্দ নেই। আমি একটু জোরে ফিসফিস করে ডাক দিলাম, স্যার আপনি কোথায়? তাবিজটা কি পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সারা শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার, স্যারের কোনো বিপদ হলো না তো? আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, না স্যারকে তো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ হন্তদন্ত হয়ে গাছের ওপর থেকে এক ছুঁয়ে নিচে পড়লো স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। স্যার কি হয়েছে? এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় অনেক ক্ষতের দাগ।
মনে হচ্ছে যেন কোনো প্রাণীর নখের আঘাত এগুলা। সেখান থেকে রক্ত বের হচ্ছে, গলায় আঙুলের ছাপ। তার মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছিল। বুঝতে পারলাম গাছের উপর খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটলির মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ না এটাতে আগুন ধরবে। তোমার কষ্ট হলেও আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়বে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু কিছুতেই সেটাতে আগুন ধরছে না। স্যার বলল পানি দিয়ে ভেজানো লাগবে একবার। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরেছে। স্যার আমাকে বলল লাইটার জ্বালিয়ে রাখো। আমি হাত উঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার। এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে এলো। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাকে আগুন দিয়ে দিলাম। এবার দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। চারপাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে। ধীরে ধীরে তাবিজটা পুড়ে বাতাসে মিশে গেল। স্যার বলল এখনই এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো এই আগুনে স্যারের হাতের কিছুই হয়নি। যাওয়ার সময় স্যার রিশফার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানি না এটা দিয়ে কি করবে সে। আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। মানুষজন রাস্তায় হাঁটাচলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার, আপনার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে, আপনি আহত। স্যার বলল আমি যখন গাছের একদম মাথায় উঠে তাবিজটা খুঁজছিলাম ঠিক তখনই পেছন থেকে কেউ আমার গলা চেপে ধরলো। আমি আগেই জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকবে, তাই আগে আমি নিজের পজিশন ঠিক করলাম যাতে আমি পড়ে না যাই। আমি ধীরে ধীরে বললাম, পেছন থেকে হামলা করলি? তোদের মনিব যেমন কাপুরুষ তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। তারপর দেখলাম একটা কালো বিড়াল নারকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি। গাছ থেকে নামতে যাব তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে। তার ধারালো নখ দিয়ে আমার মুখে আঁচড় লেগে যায়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দিয়ে দ্রুত নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম, স্যার আপনি আমার দেখা সেরা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরেও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলছেন। আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার বলল, আমার মামা বলেছিল ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন, সিঙ্গেল মুক্ত দেশ গড়তে সাহায্য করুন। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি এমন কেন? আহত অবস্থায়ও মজা করতে হবে। চলেন আগে হাসপাতালে যাব, তারপর যা করার করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া? আমি খেয়াল করলাম লোকটার কেমন অদ্ভুত চাহনি, লাল চক্ষু বিশিষ্ট, মাথায় কালো কাপড় বাঁধা। যেটা দেখে ভয় পেলাম তা হলো লোকটার জিহ্বা চিকন, একদম সাপের মতো। যখন সে কথা বলছিল তখন জিহ্বাটা বারবার সাপের মতো বের করছিল। লোকটা বলল, অবাক হয়ে গেলি তাই না? তুই যা করে বেড়াচ্ছিস সেটা তোর সাথে দেখা না করে পারলাম না। এবার তোকে আমি সতর্ক করতে আসিনি, কারণ আমি জানি পৃথিবীতে এমন কোনো সতর্কবার্তা নেই যা তোকে ভয় পাওয়াতে পারবে। আমি ভয় পেলেও গালিব স্যার কান চুলকাতে চুলকাতে বলল, তাহলে কেন আসলি তোরা তো মূল্যবান সময় নষ্ট করে? তুই যে আমার কিচ্ছু চিনতে পারবি না সেটা আমি ভালো করে জানি। ডোরিয়া একটু অপমান বোধ করলো এবং বলল, তোকে একটা অফার দিতে এসেছি। তুই যদি এবার আমার কাছ থেকে রিশফাকে মুক্ত করতে পারিস তাহলে আর কোনোদিন আমি ফিরে আসবো না, তোকে বিরক্তও করবো না। এটা আমার পক্ষ থেকে তোর সাহসিকতার পুরস্কার। ও আচ্ছা, এই কথা তাহলে ঠিক আছে, আমি তোর অফার গ্রহণ করলাম। কিন্তু যদি আমি এটা না পারি তাহলে কি হবে? কারণ অফার তো এক পক্ষে হয় না, এখানে তোরও ফায়দা আছে নিশ্চয়ই। ডোরিয়া হাসি দিয়ে বলল, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। নিশ্চয়ই আমার ফায়দা আছে, সেটা হলো তুই যদি রিশফাকে মুক্ত করতে না পারিস তাহলে তুই স্বইচ্ছায় আমার কাছে নিজের আত্মা অর্পণ করবি। আমি তোর আত্মা চাই। আমি বললাম, না স্যার, আপনি তার কথা মানবেন না, সে আপনাকে ফাঁসাতে যাচ্ছে। রিশফাকে মুক্ত করলেও সে তার কথা রাখবে না। ডোরিয়া বলল, এই জন্যই মেয়ে মানুষ আমার ভালো লাগে না, সব ভালো কাজে ব্যাগরা দিবে। আমরা জিন জাতি, আমরা মরে গেলেও আমাদের ওয়াদা থেকে বিচ্যুত হই না। গালিব স্যার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর অফারে রাজি। আমি জানি আমি জিতবো, তুই তোর ওয়াদা রাখার জন্য প্রস্তুতি নে। ডোরিয়া একটা শয়তানি হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এবং যাওয়ার আগে বলল, তোর হাতে সময় মাত্র একদিন। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে ডোরিয়াকে শুধু আমরাই দেখতে পেয়েছি। মানুষ আমাদের পাগল ভাবছে হয়তো। আমরা সেখান থেকে তাড়াতাড়ি হাঁটা দিলাম। আমি স্যারকে বললাম, সে চাইলেই তো আমাদের মেরে ফেলতে পারতো, তাহলে মারলো না কেন? আমিও সেটাই ভাবছি। আমি তো ঢপের ঠেলায় বলে দিলাম সে আমার কিচ্ছু জিততে পারবে না, তবুও সে কোনো রিয়াক্ট করলো না কেন বুঝতে পারলাম না। তাহলে এখন আমরা কি করব? আপনি তো ডোরিয়াকে বলে দিলেন তার অফারে রাজি, যদি এটা না পারেন তাহলে আপনাকে সে মেরে ফেলবে। আমি মরে যাবো বলে কষ্ট পাচ্ছ নাকি তোমার বোনকে মুক্ত করতে পারবে না বলে কষ্ট পাচ্ছ? কোনটা জানি না স্যার, তবে মনটা কেমন অস্থির লাগছে। এর মাঝেই হঠাৎ আমাদের সামনে রিশফা আসলো বাতাসের গতিতে। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। রিশফা বলল, তাবিজ পুড়িয়ে ফেলেছেন বলে এখন আমি এখানে, আমাকে আটকে রাখার শক্তি এখন কারো নেই। তবে আমার মৃতদেহ যতক্ষণ ডোরিয়ার কাছে থাকবে ততক্ষণ আমি পৃথিবী ছেড়ে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবো না। আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু, তাহলেই আমি চিরতরে মুক্তি পাবো। আমি সামনে এগিয়ে গিয়ে রিশফার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম, বোন আমার, তুই আমার জীবনে এমন একটা সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না,
তার আদরও পেলাম না। কেন হলো আমার সাথে এমনটা? রিশফা বলল, আপু, সৃষ্টিকর্তা হয়তো আমাদের এভাবেই ভাগ্য লিখে রেখেছেন। আমরা চাইলেই তো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না। মা তোমাকে অনেক ভালোবাসতো, আমার কাছে সবসময় তোমার কথা বলতো। আমিও ভাবতাম বড় আপু থাকলে হয়তো আমাকে খুব আদর করতো। অনেক খুনসুটি, ঝগড়া, অভিমান হতো, কিন্তু একটা দেয়াল ছিল আমাদের মাঝে। সেই দেয়ালটা ভাঙা পর্যন্ত আমরা বেঁচেই থাকলাম না। গালিব স্যার বলল, তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে এখন কাজের কথা বলি তাহলে। ডোরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো রিশফা। রিশফা বলল, আগামীকাল মধ্যরাতে আমার কবরের পাশে ডোরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে। সেখানে আমার মৃতদেহ থাকবে। জলসা শেষে ডোরিয়া তার সঙ্গীদের আদেশ করবে আমার মৃতদেহ টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে আপনি কখনো আমার দেহ কবর দিতে না পারেন। আর এর মাধ্যমেই আমি চিরকালের জন্য ডোরিয়ার কাছে বন্দী হয়ে যাব। সাথে আপনার আত্মাও ডোরিয়া দখল করে নিবে। তাহলে কাল রাতে আমরা যাব সেখানে। ডোরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন। যা দরকার হয় তাই করব। রিশফা বলল, আপু, তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে। স্যার সেখানে সরাসরি যাবে, যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে। আর তুমি গোপনে যাবে, সবার চোখের আড়ালে, সঠিক সময়ের অপেক্ষা করবে। স্যার যখন রিশফা বলে ডাক দিবে, তুমি তখন স্যারের চাকুটা নিয়ে আমার মৃতদেহে বিঁধে দিবে। হাত কাঁপা বা ভয় পাওয়া যাবে না, মায়াও করা যাবে না। আমি বললাম, ঠিক আছে, আমি তাই করব। চাকুটা আমার কাছেই আছে এখনো, আমি কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। রিশফা বলল, এখন আমি যাই, কাল সেখানে দেখা হচ্ছে আমাদের। স্যার, আপু, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে এখন আমি যাই। রিশফা চলে গেল। আমি বললাম, কাল পর্যন্ত আমরা কি করব? আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না। স্যার বলল, হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই, আমাদের বাড়ি চলো। বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, সে তোমার খেয়াল রাখবে। সরি, আমার মা আছে বাড়িতে। আমি হাসি চেপে বললাম, স্যার, আপনি না, চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি। সরি, আপনার মায়ের। স্যার বলল, আমার মামা বলেছিল দুইটা জিনিস আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক হলো হাসি আর দুই হলো গ্যাস। তাই হাসি মুখে আটকে না রেখে বাহিরে আসতে দাও। মন খুলে হাসো। কষ্টের সময় এই হাসি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দুজনেই হাসতে হাসতে হাঁটতে লাগলাম। সত্যি, জীবন কখন কোন দিকে মোড় নেয় তা বোঝা বড়ই মুশকিল। কয়েকদিন আগেও ভাবতাম আমার জীবনের কোনো লক্ষ্য নেই, যেভাবে চলতে থাক। কিন্তু এই কয়েকদিনে সবকিছু যেন বদলে গেল। আমার বোনের দেখা পেলাম, আমার মায়ের কথা জানতে পারলাম, আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময় দিবে না, আমার হাসিটা কখনো হারাতে দিবে না। স্যারের বাড়িতে আসলাম, তার মায়ের সাথে দেখা করলাম। আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি। নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে। মায়ের আদর বোধ হয় এমনই হয়। আমাকে নিজের হাতে খাইয়ে দিল, চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল। লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। ছোটবেলা থেকে অবহেলা অযত্নে বেড়ে ওঠা মানুষটার কাছে এই ভালোবাসা অনেক বড় উপহার। আমি স্যারের মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি, গালিব স্যার যে কোথায় যায়, কি করে বেড়ায় সারাদিন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না? আন্টি বলল, গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা। ও যদি বছরখানেকও বাসায় ফিরে না আসে, আমার চিন্তা হয় না, কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না, আর মানুষের বিপদে নিজেকে উৎসর্গ করে দিবে। সত্যের পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যুও হয়, আমি ওর জন্য গর্ব করব। সেদিন অনেক কথা হলো আন্টির সাথে, অনেক আড্ডা দিলাম আমরা তিনজন। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল এই সময়টা। পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাজে। আন্টি বলল, এত রাতে আবার কি কাজ তোদের? স্যার বলল, রাতের কাজ রাতেই করতে হয় মা, তুমি চিন্তা করো না, কাল সকালে ফিরে আসবো। তখন প্রায় রাত 12:30। পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা, একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না। আমরা পৌঁছে দেখলাম চারিদিকে আগুনের মশাল লাগানো। দূর থেকেই দেখতে পেলাম রিশফার কবরের পাশে অনেক মানুষের ভিড়। মানুষ বললে ভুল হবে, তারা অন্য মেহমান। সবাই মাথা নিচু করে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে। তার সামনে ডোরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে। স্যার বলল, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ডাক দিলে চলে আসবে, আর চারিদিকে খেয়াল রেখো। এই বলে স্যার সেখানে চলে গেল। এতগুলো শয়তানের মাঝে স্যার বুক ফুলিয়ে যাচ্ছে, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ রিশফা বাতাসের মতো এসে স্যারের সাথে হাঁটতে লাগলো। গালিব স্যার বলল, কি করতে হবে তা তোমার আপুকে বুঝিয়ে দিয়ে এসেছি, এখন যা করা লাগবে তা আমিই করব। তুমি এখানে কেন আসলে? ডোরিয়া দেখলে সমস্যা হয়ে যাবে। রিশফা বলল, চিন্তা করবেন না স্যার, আপনি ছাড়া এখানে আমাকে কেউ দেখতে পাবে না, এমনকি ডোরিয়াও না। শক্তি আমারও কিছু আছে, সেটা আজ দেখানোর সময়। স্যার, আমি আপনার শরীরে প্রবেশ করব এখন। আপনার অনেক কষ্ট হবে, কিন্তু সহ্য করতে হবে। এই বলে রিশফা স্যারের শরীরে মিশে গেল। স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে। স্যারের চিৎকারে ডোরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল। ডোরিয়া বলল, এসে গিয়েছিস আত্মা দেওয়ার জন্য? এবার তুই হেরে যাবে জেনেও এই খেলায় অংশগ্রহণ করেছিস? ওখানে বসে আছিস কেন? এই আগুনের ভিতরে এসে বয়, এত আয়োজন শুধু তোর জন্যই। স্যার কোনো কথা বলছে না, নড়াচড়াও করছে না, শুধু মাথা নিচু করে বসে আছে মূর্তির মতো। ডোরিয়া চিৎকার করে বলল, তুই আসবি এখানে নাকি আমি তোকে টেনে হিস্ট্রে নিয়ে আসবো? এবারও স্যারের কোনো সারা শব্দ নেই। ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল, ওকে এনে এই বৃত্তের মাঝে বসিয়ে দে। ডোরিয়ার অনুসারী আদেশ শুনে সাথে সাথে স্যারের দিকে এগিয়ে এলো। স্যার এখনো মাথা নিচু করে বসে আছে। সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল, আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিশে গেল। এটা দেখে ডোরিয়া বসা থেকে সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। হয়তো ডোরিয়াও বুঝতে পারছে না এটা কিভাবে হলো।
হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় দুটো থাপ্পড় দিয়ে দরিয়ার দিকে তাকালো। স্যারের চোখে তখন কোনো মনি ছিল না, ধবধবে সাদা, আর মনে হচ্ছিল তার চোখ থেকে যেন আলো বের হচ্ছে। ডোরিয়া বুঝতে পারলো রিশফা স্যারের শরীর বশ করে নিয়েছে। তাই ডোরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল, রিশফা তুই কি ভেবেছিস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি? আমি ডোরিয়া, তোদের মতো হাজার অশুভ আত্মার মনিব আমি, কিন্তু এই গালিবের জন্য আমি এখনো তোকে সঠিকভাবে বন্দি করতে পারিনি। আজ তোর আর তোর স্যারের শেষ দিন, দেখি কতক্ষণ লড়াই করতে পারিস। গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই ডোরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব দুর্বল। তোকে আমি আগেও বলেছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই, এখন দেখ আমি কি করি। এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়তে লাগলো। ডোরিয়ার অনুসারীরা এক এক করে স্যারের সামনে আসতে লাগলো। স্যার যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরেই আগুন ধরে যায়। আমি দূরে লুকিয়ে এসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে, কিন্তু এখানে তো রিশফার মৃতদেহ দেখছি না। তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল? স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল। হঠাৎ ডোরিয়ার পেছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা চারজন স্যারের দিকে এগিয়ে আসলো। ডোরিয়া এখনো খুব শান্তভাবেই বসে আছে, মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে। সে চারজন এসে স্যারের সামনে দাঁড়ালো। স্যার একজনের গায়ে আঘাত করলো, কিন্তু এবার তার শরীরে আগুন জ্বলছে না। এভাবে চারজনের শরীরেই আঘাত করলো পুরো শক্তি দিয়ে, কিন্তু তারা যেন অন্য কিছু, তাদের শরীরে কিছুই হচ্ছে না। তাদের মাঝে একজন স্যারকে উপরে তুলে ফুটবলের মতো দূরে ফেলে দিল, আর একজন গিয়ে আবার তুলে ডোরিয়ার সামনে এনে ফেললো স্যারকে। স্যার আহত অবস্থায় ডোরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল। ডোরিয়া বলল, এইটুকুই পারলি মাত্র? আমি তো ভেবেছিলাম আমার মুখোমুখি হবি, এখন তো দেখি আমার অনুসারীদের সাথেই পেরে উঠলি না, আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে। এই বলে ডোরিয়া অট্ট হাসিতে মেতে উঠল। তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে। আমি এখন কি করব? স্যারকে বাঁচাতে এগিয়ে যাব নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখব? না, আমাকে যেতে হবে এখন, এভাবে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। হঠাৎ পেছন থেকে কেউ বলল, এখন ওকে দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে তোর স্যারকে বাঁচা। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চোখে। কিছু বুঝে ওঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন হুঁশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তের মাঝে শুয়ে রাখা হয়েছে। রিশফাকে লোহার কাছে বন্দি করে রাখা হয়েছে, আর বৃত্তের সামনে রিশফার মৃতদেহ রাখা আছে। ডোরিয়া বৃত্তের সামনে বসে মন্ত্র পড়ছে, আর কয়েকজন বৃত্তের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে আবিরও আছে। আমার হুঁশ ফিরেছে এটা কেউ খেয়াল করেনি। আমি চলে গেলাম একটু আগে। স্যার আর আমি যখন এখানে আসছিলাম তখন স্যার বলল, আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। রিশফা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না। আর ডোরিয়া এতটাও বোকা না যে আমাকে আর রিশফাকে বন্দি না করে রিশফার মৃতদেহ এখানে আনবে। আমি আর রিশফা নিজ ইচ্ছাতে ডোরিয়ার কাছে ধরা দিব, আর তুমি অপেক্ষা করবে রিশফার মৃতদেহ কখন নিয়ে আসে। তোমার কাজ তখনই শুরু হবে। যে কোনোভাবেই হোক চাকুটা রিশফার বুকে বিঁধে দিবে। আমি শুয়ে আছি জ্ঞান হারানোর ভান করে। এই আবিরটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, তাই তার জন্য আমার কাজটা কঠিন হয়ে গেল, কিন্তু আমি এটা করবই। হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ডোরিয়ার মন্ত্র পড়ার গতিও বেড়ে গেছে। তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে সে। আর দেরি করা যাবে না, এখনই আমার কাজ করে দিতে হবে। সবাই চোখ বন্ধ করে নিজেদের ধ্যানে মগ্ন। আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম। অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশফার মৃতদেহর পাশে বসে এক ঘায়ে চাকুটা রিশফার বুকে গেঁথে দিলাম। ডোরিয়া চোখ মেলে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম। ডোরিয়ার আশেপাশে সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। বাকি রইল শুধু ডোরিয়া। রাগে ক্ষোভে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। স্যার এখনো অজ্ঞান অবস্থায় সে বৃত্তে পড়ে আছে। রিশফা লোহার কাছে ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো। ডোরিয়া আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই রিশফা ডোরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি হেরে গেছো ডোরিয়া, এটা মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও। ডোরিয়া গর্জন করে সবকিছু কাঁপিয়ে দিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই হার। রিশফা আবার বলল, তুমিই বলেছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, তাহলে মেনে নাও তুমি হেরে গেছো, আর ওদেরকে ছেড়ে দাও। আমিও চলে যাচ্ছি আমার ঠিকানায়। আজ থেকে আমি যেমন মুক্ত ওরাও মুক্ত। ডোরিয়া এবার শান্ত হলো এবং বলল, ঠিক আছে, আমি আমার কথা রাখবো, আমি চলে যাচ্ছি, আর কখনো ওদের বিরক্ত করব না। সবাই জানবে ডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না। এই বলে ডোরিয়া হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। স্যার উঠেন প্লিজ, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ডোরিয়া চলে গিয়েছে। স্যার উঠেন প্লিজ, স্যার বেঁচে থাকেন আমার জন্য। রিশফা বলল, আপু তুমি স্যারের বুকে চাপ দাও, তার নিঃশ্বাস আটকে আছে। আমি রিশফার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুঁশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগলো। আমি খুশি হয়ে রিশফাকে বললাম, স্যারের জ্ঞান ফিরেছে রিশফা। দেখলাম রিশফার মুখটা একটু মলিন। স্যার বলল, বেহুশ অবস্থায় আমাকে কিস টিস করো নাই তো আবার? মুখে কেমন মিষ্টি মিষ্টি লাগছে। রিশফা আর আমি দুজনেই হেসে দিলাম স্যারের কথা শুনে। এবার রিশফার বিদায় নেওয়ার পালা। যাওয়ার সময় রিশফা একটা শুকনো হাসি দিয়ে বলল, আপু আমার স্যারকে তোমার জিম্মায় রেখে গেলাম, দেখে রেখো। আর সত্যি অনেক মানিয়েছে দুজনকে। রিশফার এই শুকনো হাসির মাঝে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠেছে স্পষ্ট। আমি বুঝতে পারলাম
পারলাম রিশফার কষ্টটা আসলে কোথায়, কিন্তু কিছু করার নেই, হয়তো এভাবে লেখা ছিল আমাদের কপালে। স্যার রিশফাকে বলল, হয়তো আর কখনো দেখা হবে না, যেখানেই যাবে ভালো থেকো। এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই, কিন্তু আমরা সবসময় তোমাকে মনে রাখবো। বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে, যদি সম্ভব হতো রেখে দিতাম, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। রিশফাও হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো। আমি বললাম, এবার কি স্যার, কোথায় যাচ্ছি আমরা? কোথায় আর যাব? আমি আমার বাসায় আর তুমি কারো না কারো বাসায়। এটা কেমন কথা স্যার? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আপনার মা তো আমাকে বৌমা হিসেবে মেনেই নিয়েছে। তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেন? পাগলা গারোদের সিট বুকিং করবো নাকি তোমার জন্য? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে প্রপোজ করবো কোন কষ্টে? আর তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি জানি না মনে করেছো, তাই তুমি হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করবে? আমি মুখ বাঁকিয়ে চলে আসলাম। ইস, আমার ঠেকা পড়েছে আপনাকে প্রপোজ করতে। এই বলে একটু অভিমান দেখিয়ে হাঁটা দিলাম সামনে। পেছন থেকে স্যার ডাক দিল, রিশফা। আমি তাকিয়ে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু গেড়ে বসে আছে। আমি মুখে হাত দিয়ে প্রায় কেঁদে দিলাম। স্যার বলল, রিশফা তুমি কি আমার সাথে একই বিছানায় বুড়ো হবে? আমি দৌড়ে স্যারের কাছে গেলাম, হাত বাড়িয়ে দিয়ে বললাম, হ্যাঁ আমি হব। স্যার আমার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলল, এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল। রিশফা আমার হাতে দিয়ে বলেছিল সঠিক সময়ে এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে, আর এখনই সেই সঠিক সময়। আমি স্যারকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার জীবনের সেরা উপহার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হলো রিশফার জীবনের গল্প। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে পুরো গল্পটা। উৎসাহ পেলে এমন সুন্দর সুন্দর আরো গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার কিচ্ছু চাই না, শুধু আপনাদের একটু সাপোর্ট লাগবে। কি আপনারা করবেন তো আমাকে সাপোর্ট? তো টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব না করলে হবেই না। এবং একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং আপনি চাইলে কমেন্টে মতামত জানাতে পারেন পরবর্তী গল্প কী ধরনের বা কী রকম চান। এবং আপনি চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন আমি আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ কিভাবে করতে পারি। তো আমার ভালোবাসার মানুষেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং মন থেকে তোমার এই ভাইয়ের ভালোবাসা নিবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।